এই গজাটার নাম আমি আর বোন দিয়েছি হচ্ছে লতিকা গজা, আর বা তোমরা বলতেও পারো প্রিয়দার গজা। অনেক ফ্রেন্ডস চলে এসেছে একটা নতুন ভিডিও নিয়ে। আজকের ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্টস অবশ্যই তোমরা করবে। যারা ফেসবুক থেকে দেখছো তারা প্লিজ ফলো করে দিও। তো এখন ভিডিওটা শুরু করছি এই কারণে আমাদের আজকে উঠতে অনেক দেরি হয়ে গেছে, অনেক মানে অনেকটাই। প্রায় 9:30 বেজে 10টার দিকে চলে গেছি। ওর জন্য বোন রান্না করতে এসছে, তো ওইটাও দেরি, কারণ 12টার থেকে 12:30টার মধ্যে লাঞ্চ করার একটা টাইম থাকে আমাদের। বিশেষ করে আমি একটুখানি চিৎকাচামেচি করে বেশি ওই টাইমটা মেনটেন করার চেষ্টা করি। তো সেক্ষেত্রে বোনের দেরি হয়ে গেছে বলে বোন দেখো কিভাবে আজকে রান্না শুরু করে দিয়েছি। চলো তোমাদের সাথে সেটা শেয়ার করি। দেখতে পাচ্ছ আমাদের একটা বড় গ্যাস আছে, মানে গ্যাস ওভেন আছে বাড়িতে, মানে রাখা আছে যদি অনেক গেস্ট আসে তাদের জন্য, মানে সেই জন্য। তো সেটার মধ্যে একটা বড় জাম্বো কড়াই নিয়ে ওই কটা মাছ ভাজছে। মাছগুলো লটর পটর খাচ্ছে অত বড় কড়াইয়ের মধ্যে। মানে বুঝতে পারছো যে কয়টুখানি মাছ আর কত বড় কড়াই, বড় গ্যাসের মধ্যে। ইভেন ভাতও করে নিয়েছে। হ্যাঁ, বড় গ্যাসেই বসিয়েছে ভাতটা। ম্যাক্সিমাম হয়তো যেটা ধরো 1 ঘন্টা সময় লাগে, তো এই বড় গ্যাসে করলে মানে 8 ঘন্টাও অতটা লাগে না, কারণ আজও বেশি। তো তোর জন্য তাড়াতাড়ি রান্না করে নিয়েছে। তো ও রান্না করুক, তোমাদের এই কারণে জিনিসটা শেয়ার করলাম। মানে খুব যদি ঝটপট রান্না করার ব্যাপার থাকে তখন ও বড় গ্যাসটা, কারণ আমাদের তো নিচেই নামানো থাকে, কারণ ইউজ করা একেবারেই হয় না, কারণ দুজনের রান্নার জন্য দরকারও হয় না। যখন পালক রান্না হয় তখন করি। হ্যাঁ, হয়তো 3-4 জন চলে আসলো বাড়িতে, তো তখন ঝটপট কিছু করতে হলো, তো সেই সময় তখন এটাতে রান্না করা হয়। তো তার জন্য এটা নামাই না খুব একটা, মাঝে মাঝে 2-1 সময় ইউজ করি এই কারণে, কারণ একদম যদি ইউজ না করি তাহলে সেক্ষেত্রে জিনিসটা খারাপ হয়ে যেতে পারে টানা যদি এমনি রেখে দিই। তো আজকে ওর জন্য এটাতে ইউজ করে রান্না করে নিচ্ছে। তো চলো ও রান্না করুক, ততক্ষণে আমি একটু ঘরের কাজটা ঝটপট করে নিই, কারণ ঘরের কাজ করে না দিদি, কিচ্ছু না। তাই না? বিছানা টিছানা তো আমি পুরো বেকার, জঙ্গলি কোথাকারে। তো চলো ওর গান একটা করে ফেলি। তো দিদি যে কথাটা বললো আমি জঙ্গলি, তো সেই কথাটা শুনে একটা কথা মনে পড়ে গেল। ছোটবেলায় মার মুখে একটা গান শুনতাম, জঙ্গলি আমি পাহাড় দেশে থাকি। যদিও কোনো রকম এই গানটা সম্পর্কে আমার কোনো আইডিয়া নেই, না তো কি কোনোদিন কোনো মানে শোতে যেরকম গান হতো বা গান দিত, মানে অনেক সময় হতো যেরকম ছোটবেলায় অনেক দেখতাম, তো এইসব কোনোদিন দেখিনি বা কোনো জায়গাতে আমার কোনো নলেজ নেই। বল তুই শুনিসনি, ব্যাস হয়ে গেল। বাট মার মুখে এই গানটা শুনতাম। এটা যদি কেউ জেনে থাকো আমাকে জানিও তোমরা। গানটা সম্পর্কে মা কিন্তু পুরোটা করতো, আমরা পুরোটা জানি না। চলো বোন কাজ করে নিক, ততক্ষণে আমি দেখে আসি গাছে কতটা ফুল ফুটেছে, কারণ মাঝে মাঝেই ফুল থাকছিল না। আবার দেখছি আজকে সকালবেলা উঠেই দেখেছি অনেকগুলো ফুল ফুটেছে, আর আছেও ফুলগুলো। তো দেখি কতগুলো ফুল ফুটেছে। চলো দেখো অনেকগুলোই সাদা কণ্ঠ ফুটেছে। তারপর তো এই গাছটাতে তো পুরো ভর্তি হয়ে গেছে সাদা অপরাজিতা ফুলে, আর তার মধ্যে একসাথে জড়িয়ে আছে হচ্ছে ওই উচ্ছে গাছ। প্রচুর ফুল ফুটেছে, প্রচুর। আর ওখানে দেখো জবা ফুলও ফুটেছে অনেকগুলো, ওই পাশেও ফুটেছে, বেশ অনেকগুলোই ফুল ফুটেছে। বিকেলবেলা ধরো আমি আর বোন এদিকে আসি, তো করি দেখছি। পরের দিন সকালবেলা সেগুলোকে ফুটন্ত অবস্থায় দেখতাম না, কোথায় যে যেত ভগবানই জানে। তো যাই হোক, কটা দিন ধরে আবার দেখতে পাচ্ছি, এটাই আমারও ভাগ্য ভালো, আমার ভগবানেরও ভাগ্য ভালো। মানে দেখো মাছ রান্না হয়েও গেছে, দেখতেই পাচ্ছ কেমন নিচের মধ্যে কুটকুট পড়ে আছে, কতটা গ্যাপ, মানে এইটুখানি হয়ে আছে, আর এত বড় কড়াই। আবার এদিকে দেখো চিংড়ি মাছের টক করেছে, মানে একটা আমি রুই মাছও দিয়েছি। রুই মাছ বোন খাবে, চিংড়ি মাছ আমি খাবো। তাই বলে ভেবো না আমি বসে আছি, আমিও আমার কাজ করছি। চলো তোমাদের দেখাই কি করছি। অন্যদিকে রান্না করছে আর আমাকে এদিকে দেখো, আচ্ছা একটা গোটা আলু থেকে গেছে, তো এরকম করে একদম ঝুড়ো আলু করছি, কারণ এটা হচ্ছে দত্তবাবুর জন্য। তো উনি তো আর কদিন পরেই আসবেন, তো উনি আসলে তো আমরা রান্নার দিকে এত প্রিপারেশন একবারে করতে পারবো না, কারণ মাথা আমাদের খারাপ করে দেবে। মানে ওর ঘুম হয়ে যাওয়া মানে এবার চলো খেতে দেওয়া খাওয়া হয়ে গেল, এবার চলো একটা সেরকম একটা ইয়ে থাকবে, কিন্তু আবার বলবে এসে এটা করনি ওটা করনি। তো তার জন্য আলুটা এরকম করে ভেজে রেখে দেবো, কারণ মিঠুন শুধুমাত্র একটুখানি ডাল করে আলু ভাজা দিয়ে এরকম খেয়ে নিলে ওর সুবিধা হয়, অত রান্নার ওর ঝামেলা থাকেও না। তো মানে মুম্বাইয়ে, তো তার জন্য এগুলো দিয়ে দেবো। মানে তোমাদের সাথে কথা বলতে একটুখানি পারা যায় না, মানে এত যে কি বলবো, ভালো লাগে না। শুনতে পাচ্ছ হয়তো এত সাউন্ড হচ্ছে,
মানে আর বলার কিছু নেই। তো যাই হোক, কিছু আর করার নেই। আর এদের মানে বললেও বড়রা যারা আছে তারা পর্যন্ত মানে এমন সত্যি বলছি এদের হ্যাঁ হ্যাঁ করে হাসবে যদি বলি পাচ্ছি না, মানে অসুবিধা হচ্ছে, আমরা ঘুমিয়েছি, ধরো দুপুরবেলা তো বাঙালিদের একটা অভ্যেস আছে একটু ভাত ঘুম দেওয়া, শুয়ে আছি, মোটামুটি তো 2-2:30টার মধ্যে তো শুয়ে পড়ি, একটুখানি খাওয়ার সঙ্গে সঙ্গে শুই না, একটু হয়তো কিছু দেখতে দেখতে তারপর ঘুমটা আসে 2-2:30টার সময়, তখন শুয়ে আছি, তখন জোরে জোরে চিৎকার চেঁচামেচি শুরু করবে, বেশ দৌড়াদৌড়ি, তোমার সেটা চলবে হচ্ছে 5:30 6টাও বেজে যাবে, ততক্ষণ অবধি চলে। মানে তাহলে ভাববো তাহলে কি প্রবলেম হয়, যদি বলি তখন সেই নিয়ে এরা হাসাহাসি শুরু করবে, যে মানে কি পাপ করে ফেলেছি, একটুখানি রিকোয়েস্ট করছে একটু আস্তে চিৎকার চেঁচামেচি করার, আস্তে কথা বলে, কারণ বড়রা পর্যন্ত চিৎকার করে, ছোটদের তো বাদই দাও। তো যাই হোক, এদের কথা বলে আমি সময় নষ্ট করতে চাই না, কারণ নিজেরই শুধু মুখ ব্যথা হবে। তো মিঠুনের জন্য আলু ভাজাটা করে নেবো, ঝুড়ো আলু ভাজাটা, তারপর তো অনেক কিছু ওনার জন্য করতে হবে, কারণ আগেরবারও দেখেছো নিমকি টিমকি করে দিয়ে আসা হয়েছে, ওগুলো শেষ। আবার এবার যখন আসবে পুজোর মধ্যে, তো তখনও ওগুলো সব করে রাখতে হবে, ওগুলো নিয়ে যাবে, কারণ বিকেলবেলা মুখটা তো একটু ছুকুর মুকুর করে, তো তার জন্য করে তো রাখতেই হবে। এখানে দেখো বোন আলু ভাজাটা করছে, ভেবেছিলাম আমিই করব, তো বোন বললো ওই করে নেবে, কারণ নিচে করছে বলে। তো এখন দেখো আলু ভাজাগুলো আবার দিয়ে দিচ্ছে, আলু ভাজাগুলো বেশ মনে হচ্ছে বেশ ভালোই লাগছে, আর খেলে বোঝা যাবে। দেবো তো নয়, একটু তো দিবি নাকি তাও দিবি না? আমার বোনের এই জায়গাতে প্রচন্ড পার্সিয়ালিটি আছে, যদি একবার শোনে ওটা মিঠুনদার জন্য হচ্ছে, ও জিনিস আর ভাগ পাবে না তুমি, ওটা মিঠুনদার জন্য আলাদাই সরানো থাকবে, মানে একটু টেস্ট হয়তো করতে পারো, কিন্তু ওটা আর তোমার ভাগ্যে জুটবে না। ডিপের মধ্যে তাল পর্যন্ত রেখে দিয়েছে, মিঠুন আসলে মানে তালের যে টকটা রেখে দিয়েছে, কারণ মিঠুন আসলে ওটাকে দিয়ে ক্ষীর হবে বা তালের বড়াও হবে, মানে প্রচন্ড মাঝে মাঝে প্রচন্ড রাগ হয়। আর তোমাদের আমি আগেও শেয়ার করেছিলাম, ও গজা করেছিল, আমি মিষ্টি খাই না ঠিক আছে, সেটা আলাদা ব্যাপার, মিষ্টি খাই না মানে কি, মানে হ্যাঁ সরি খাজা করেছিল, আমি কম খাই, তো ওটা ওর জন্য ফয়েল যে ব্যাগ আছে না পুরো সিল করে দিয়েছে, যাতে আমি মানে চুরি করে ইচ্ছা হলেও খেতে না পারি, মানে ওটা। তো যাই হোক আলুটা ভেজে নিই, ততক্ষণ আমি স্নান করে আসি, কারণ এতক্ষণ ধরে খসতে খসতে আমার অবস্থা খুব খারাপ হয়ে গেছে। এখানে দেখো একদম সাদা ফুরফুরে আলু ভাজা করেছি, আর এখানে তো তেলটা তুলে রেখেছি, মানে কড়াইটা উঠিয়ে রেখেছি, এখানটা একদম সাফ করে তুলেও ফেলেছি। তো যাই হোক, দীক্ষার কাজ শেষ হয়ে গেছে, আর আমাদের লাঞ্চের প্রিপারেশন তো তৈরি হয়ে গেছে, কি হয়েছে তোমরা দেখতেই পাচ্ছ। তো লাঞ্চটা আগে করে নেব, তারপর দুপুরবেলা তো লাঞ্চ করার পর তো মানে লাঞ্চ করে তো আমি ভালো লাঞ্চ খেয়েছি, হ্যাঁ খুব ভালো লাঞ্চ করেছি আজকে, রান্না সত্যি খুব ভালো হয়েছিল, তারপর তো শুয়ে পড়েছি, ঘুমিয়েই পড়েছি, কারণ ভাত ঘুম না হলে তো চলবে না। তো বিকেলবেলা উঠতে উঠতে প্রায় মানে সন্ধ্যের কাছাকাছি হয়ে গেছে, ঘুমই ভাঙছিল না, জানি না কেন প্রচন্ড টায়ার্ড ফিল করছি, কাজ আছে বলেই করছি, জানি না কেন আমার নাটকবাজি কথাবার্তা। কাজ সেরকম নয়, সেরকম কিছু কাজ নেই, তার একটু ফিল করছি, যাই হোক। আর তারপর বোন আমাকে বললো চা খাবি, খুব ভালোবেসে বললো, আমিও ভাবলাম যে চলো বোন চা করে দেবে, চা করে দিয়েছে, বিশ্বাস করবে না মনে হচ্ছে গুড়গুলা, ও যখন হাতে যা তুলি তাই মিষ্টি হয়ে যায়, আমার হাত মিষ্টি, তুই করলা মানে গাছের থেকে উচ্ছে তুলিস তো দেখবো মিষ্টি হয়ে যাবে, মানে ও যখনই ওকে চা করতে বলো কুটকুটা মিষ্টি দিয়ে রেখে দেবে, আমি গুড় হাতে তুললে ওটা বেশি মিষ্টি হয়ে যায়, অল্পই তুলি। তোমরা শুনছো, বুঝতে পারছো মানে কিভাবে ইরিটেট করতে পারে একটা মানুষ আর একটা মানুষকে। তো চলো চা খেয়ে নিয়ে তারপর আরো কিছু রান্না বান্না আছে, তোমরা একটু কমেন্টস করে বলো তো এরকম হাত তোমরা জানো না কি, আমার হাতে গুড় তুললে চিনি তুললে বেশি মিষ্টি হয়, অল্প দিই তাও বেশি মিষ্টি হয়। কিছু বলার নেই আমার এখানে, যেটা বলেছি তোমাদেরও বলতে পারবো না, যারা বোঝার যারা লেজেন্ড তারা বুঝে যাবে, এত জ্বালায় আমাকে, তোমাকে মানে অসহ্যকর, ভাবো তুমি গুড় তুললে ও হাতে গুড় দেবে বলে ওটা মিষ্টি হয়ে যাচ্ছে। তো যাই হোক আমি আগে চাটা খেয়ে নিই, বিস্কুটটা শেষ করে নিই, তো তারপর কিছু কাজ আছে, কিছু জিনিস তৈরি করব, তো চলো তোমাদের সাথে সেটাও শেয়ার করব। দেখো দিদিকে দিয়ে ময়দা মাখিয়ে নিচ্ছি চা বিস্কুট খাওয়ানোর পর, মানে ছোটবেলার থেকে এটাই আমার দায়িত্ব থাকে, মানে একদম ছোটোর থেকে এটা শুরু হয়েছে, ধরো আমি যখন
হোস্টেলে পেটের থেকে থাকতাম পড়েছি। মোটেই তা আমি বলিনি। কিন্তু একদম ছোট মানে কি তখন কি পেটের থেকেই পড়েছি। 5-6 এ যখন পড়তাম হোস্টেল থেকে আসতাম ওই তখন থেকে আমাকে দিয়ে মা ময়দা মাখাতো। তো ময়দাটা মাখিয়ে নি তারপর কি হচ্ছে চলো তোমাদের সাথে আবার ময়দাটা দিতে পারতাম না, তো তখন তো খুব একটা বড় ছিলাম না, আমাকে এরকম করে টিপে দেখিয়ে দিতে বলতো, দেখ টিপে এরকম করে দলা পাকিয়েছে তাহলে ওটা ময়ম হয়েছে। আর তখন হাত টাত গুলোও তো ছোট ছিল আর অনেকটা মাখতে হতো, ময়মটা আমাকে দিয়ে দেওয়া হতো। চলো দিদি ময়দাটা মেখে নিই, তারপর একটা রেসিপি আজকে আমরা বানাবো। জানি না কতটা সেটা কারেক্টলি বানাতে পারবো, কিন্তু ওটা হচ্ছে আমার বাবার রেসিপি। বাবা ওটা করতো আর আমি কোনো জায়গাতে দেখতে পাইনি ওই রেসিপিটা কেউ আদৌ আজ পর্যন্ত বানিয়েছে কিনা। ওই রেসিপিটার নাম জানি না, কারণ আগেও তোমাদের অনেকবার বলেছি যে যখন আমার বাবা ছিল তখন আমরা ভাবিনি যে এইরকম একটা সিচুয়েশনও আসতে পারে যে বাবা আমাদের সাথে থাকবে না, তাই শিখে নেওয়াটা খুব দরকার, এগুলো জানাটা খুব দরকার। তো যাই হোক পায়েস বানাতে পারি পারবো না, ওই যে বললাম বাবা মা যেটা করতো সেটা আমরা কোনোদিনই পারবো না, কারণ ওগুলো শিখিনি, কারণ তখন ভাবিনি যে এরকম একটা পরিস্থিতি কোনোদিন জীবনে আমাদের আসবে যেগুলো শিখে নিতে হবে, অল্প বয়সেও যেরকম একটা পরিস্থিতি আসতে পারে, সত্যি তাই। তো যাই হোক বাবার রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করব, যদি তোমরা কেউ এইটা কি জানো জিনিসটা তো অবশ্যই জানিও। তো চলো আগে তোমাদের দেখাবো রেসিপিটা কি। দেখো বোন আমি মেখে দিয়েছি আর বোন ছোট ছোট গুলি করে এখানে বেলা চালুও করে দিয়েছে। তো বাবা যে পদ্ধতিতে করতো ওই পদ্ধতিতেই বোন করছে, আমার মনেও নেই কিন্তু আমি কিন্তু ফার্স্ট করছি, এটা ফার্স্ট অ্যাটেম্প্ট। আর ওটা কিন্তু পুরোটাতে লাগায় না, যদিও একটুখানি জায়গায় লাগায়, ও পুরোটাতে লাগিয়ে ফেলেছে, একটুখানি মাঝখানে একটুখানি জায়গাটাতে লাগায়। হ্যাঁ দুটো জায়গা ফাঁকা থাকে আর একটু মুখের কাছে হ্যাঁ 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 ঠিক, কারণ ওটা আমি তখন করতাম তখন বোন তো একটুখানি নেদা ছিল, এবার ওটার সাথে মুখটা জুড়ে এটা চাপ দিয়ে দে, অতটা জুড়তে চাপ দিতে বলেছি কত বড়, বেশি বড় হয়ে গেল, হ্যাঁ বেশি চাপ হয়ে গেল, ঠিক আছে ছেড়ে দে বাবা। তো এই হচ্ছে, এগুলো অনেকগুলো একসাথে করে রাখবো, তো একসাথে অনেকগুলো গজা করে রেখে দেবো, তারপর ভাজবো। আমি নিজেও জানি না, বাবা করতো গজাই বলতো, তার জন্য আমিও গজাই বলছি। তো করে তারপর রেখে একবারে ভাজবো, কারণ একবারে যদি না ভাজি না তাহলে কিন্তু অসুবিধা হয়, একটা একটা করে ভাজা যায় না, গ্যাসও পুড়বে আর বেশি সময়ও লাগবে না। তো একবারে পুরোটা করে নিই তারপর তোমাদের সাথে শেয়ার করছি। দেখো অনেকগুলো একেবারে বেলে নিচ্ছে, এবার এগুলোকে ভাজ করে করে রেখে দেবো, এখানে কটা রাখাও হয়েছে। দেখো ওখানে ভাজা স্টার্ট করে দিয়েছি, আর এই যে সামান পুরো সাজানো রয়েছে, এক লট চলছে, আর বাকিগুলো কমপ্লিট করতে হবে। আর বাকিটা দিদিকে দিয়ে বসিয়ে দিয়েছি কারণ আমি ভাজা স্টার্ট করে দিয়েছি তার জন্য। এখানে দেখো কতগুলো ভাজা হয়েছে, হয়েছে 60টার থেকে, 60টার থেকে 1 পিস কম হয়েছে। আর এখানে দেখো বোন এখনো ভেজে যাচ্ছে, লাস্ট এটাই লাস্ট। তো এটা হলে ভাজা হয়ে যায়, এরপর রসে দেবো। আমার বাড়িতে এটা 60টা হওয়াতে আপাতত আমাদের মনে হচ্ছে অনেকটা হয়ে গেছে, কিন্তু এটাই যখন বাবা মা বেঁচে থাকাকালীন 200-400 হতো না, 150 থেকে 200 পিস হতো। হ্যাঁ বাপরে বাপ, আমার এটা মানে 1 কিলো লাগেনি ময়দা, 1 কিলো ময়দাও লাগেনি, তাতেই 60খানা পিস হয়েছে। আচ্ছা 59টা। আর সেখানে আমাদের বাড়িতে যখন হতো প্রায় 2-3 কিলো ময়দা নিয়ে ওই ডোলে কোমর ব্যথা হয়ে যেত, আমার হাত ব্যথা করতো, কি খিচখিচ করতাম, বাবা আবার টিপেও দিত। তো অনেকগুলো হতো, আবার বড় বড় লম্বা লম্বা না কৌটো ছিল, তো সেটার মধ্যে বাবা আবার ধরে ধরে ভালো করে রসে দেওয়ার পর রসটা পুরো একদম মানে কচকচে যে রস থাকে না ওই রকম দিত। তার হ্যাঁ দানাদারের রস দেওয়ার মানে দানাদারের মতন একটা কচকচে রসের ভাবটা থাকতো, দেওয়ার পর যে ওটা কৌটের মধ্যে রেখে দিত, বেশ অনেক দিন অবধি থাকে। আর এই গজাটা প্র্যাকটিক্যালি অনেক দিন অবধি থাকে আর কোনো স্মেল কিচ্ছু হয় না। ওর জন্য যখন ভাবলাম মিঠুনকেই দিচ্ছে, আর আমি তো জানি আমার বরটা কেমন, তো তার জন্য ওরকম করে একটুখানি দিয়ে দিতেই হবে, না হলে একা একা থাকে আমি তো বুঝতে পারি, খারাপ লাগার তো একটা জায়গা আছে, যখন মানে ওখানে থাকে আর ভাবে নিশ্চয়ই এরা খুব ভালো ভালো খাবার খাচ্ছে, আমি খেতে পাচ্ছি না, তখন মনটা আরো ছটফট করবে। তো খাবার টাবারগুলো একটু থাকলে মানে একটু কম কষ্ট হবে, তো তার জন্য এগুলো একটুখানি করে করে দিই। আর মুখটা একটুখানি ছুলুম একটুখানি করে অফিস থেকে আসার পর, মাঝে মাঝে তো অফিসেও কৌটো করে, এবার তো অফিসেও কৌটো করে নিয়ে গেছে, তোকে বলেছি আমি, ড্রাই ফ্রুট আবার এগুলো অফিসেও কৌটো করে রেখে দিয়েছে। পুরোটা ভাজা হয়ে যাওয়ার পর তারপর এটাকে রসে দেবো, তারপর তোমাদের দেখাচ্ছি কি অবস্থায় হয় কি না হয়, তারপর তোমরা বুঝতে পারবে। নাটকের নেক্সট লেভেল দেখো, মানে কত রকম মানুষ নাটক করতে পারে, ওকে দেখলে বোঝা যায়। নখ নেই তো হাতে, তাই পড়েছি নখ। তো মিঠুন দেখতে পেলে না খ্যাকা খ্যাকা করে উঠবে। আই লাভ। আর এইরকম পাপড়ও মানে মিঠুন খেলে খ্যাকা খ্যাকা করতে থাকে, কারণ আমরা পাপড়টাই খাই না, আর কালার পাপড় ওর আবার ভালো লাগে।
কতদিন বছর। কত বছর কাইনি, বাবা মাও খেতে দিত না, মিঠুন দাও খেতে দেয় না। খেতে দেয় না, আর দেখতে পেলে ফেলে দেবে। খুব পছন্দ এগুলো, খুব ভালো লাগে এরকম করে খাইতে। মা আগে মুড়ি দিয়ে ভয় দেখাতো না। চলো খেয়ে নি তাড়াতাড়ি করে। তো দেখিয়েছিলাম গজা ভাজা হচ্ছে, তো এখন দেখো চিনির শিরা দেওয়া হচ্ছে, মানে একদম কচকচে চিনি, ওটা দিদি ছাড়া কেউ পারে না, আমি তো পারি না। তো এটা রেডি হোক, তারপর একদম ফাইনাল রেজাল্ট তোমাদের দেখানো হচ্ছে। তো চলো, আমাদের গজা কমপ্লিট হয়ে গেছে। তো দেখতেই পাচ্ছ এটা হচ্ছে ফাইনাল লুক, এই রকম অবস্থায় হয়েছে। আর মানে খেতে তো কেমন হয়েছে তোমরা না বানালে বাড়িতে বুঝতে পারবে না। সাউন্ডটা শুনতেই পাচ্ছ, বেশ কর্মরম। উপরে একটা চিনির হালকা হালকা পরত যেটাকে বলে, ভেতরটা বেশ ক্রিস্পি খাস্তা হয়েছে। যাক ফাটাফাটি হয়ে যাও। সিরিয়াসলি হচ্ছে খাওয়াই ধ্যান, খাওয়াই জ্ঞান, খাওয়াই চিন্তামণি। খাওয়া ছাড়া আমরা যেন মণিখানা ফানি, এটা সবসময় এই কারণে বলি, যাই করো না কেন খাওয়াটা আগে। মোটা নিয়ে এত চিন্তা করছিলাম, রোগা হচ্ছে না যখন বলছি খেয়েই নিই। তো যাই হোক, এই গজাটার নাম আমি আর বোন দিয়েছি হচ্ছে লতিকা গজা। আর বা তোমরা বলতেও পারো প্রিয়দার গজা। প্রিয়দার গজা এই কারণে বললাম, এটা আমি আমার বাবাকেই বানাতে দেখতাম। আর আমার বাবার বান্ধবীরা, বাবা যেহেতু আমাদের সাথে গল্পও করতো, তো বাবাকে প্রিয়দা বলেই বেশিরভাগ ডাকতো। তো তার জন্য বাবার যেহেতু স্পেশাল এটা করতো, তো তার জন্য এটার নাম দিয়েছি আজকে প্রিয়দার গজা বা লতিকা গজা। তো আমি আর বোন নাম দিয়েছি হচ্ছে এটাকে লতিকা গজা, আর বাবার স্পেশাল বলে প্রিয়দার গজা। যদি আমার বাবার নাম বাবলু, কিন্তু বাবার বান্ধবীরা বাবাকে প্রিয়দা বলে ডাকতো। দেখো কতগুলো বানানো হয়েছে, পুরো এই ডাব্বাটা পুরো ভর্তি বানানো হয়েছে, সব অনেকগুলোই বানিয়েছি। কালকে বিকেলে এগুলো তৈরি করা শুরু করেছিলাম, তো দেখতেই পাচ্ছ অনেকগুলো করা হয়েছে। তো ওটা একটা সময় সাপেক্ষ ব্যাপার, অনেকটা সময় লেগে গেছিলো, রাতও হয়ে গেছিল। তো ওর জন্য কালকে আর এটার মধ্যে মানে রসটা আর দিইনি। তো আজকে ওর জন্য সকালবেলা উঠে ব্রেকফাস্ট করে এটার রসটা দিয়ে কমপ্লিট করে নিয়েছি। তো এখন ঘেমে তো পুরো ভূত হয়ে গেছি। তো এখন স্নান করে লাঞ্চ টাঞ্চ করে মানে একটুখানি বিশ্রাম নেবো, নাহলে এত কিছু করাটা তাড়াতাড়ি সম্ভবপর হতো না। আর এত কিছু জিনিস এত অল্প সময়ে তো হতোই না করাটা পসিবল। এদিকে মিঠুনের জন্য একটুখানি ওই যেটা সোনাঝুরি আলু ভাজা বলে সেটা করে রাখেছি অল্প করে। আর তারপর আমাদের রান্না যেটা লাঞ্চের প্রিপারেশন সেটা, প্লাস সেই সন্ধ্যের থেকে বসে গেছিলাম গজার প্রিপারেশন নিয়ে, সব কিছু কমপ্লিট হতো না। যাই হোক পুরোপুরিভাবে কমপ্লিট করে নিয়েছি। তোমরা তো দেখতেই পারলে সারাদিন আমরা কি করলাম। তো কেমন লাগলো অবশ্যই তো কমেন্টসে জানাবে। তো আজকের মতন টাটা, দেখা হচ্ছে তোমাদের সাথে একটা অন্য ব্লগে।